আপনাকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে, তাকে সুস্থ করে তুলতে হবে। এটা হচ্ছে একটা রাজ্যের দায়িত্ব। আর অপরপক্ষ রাজ্য সরকার আপনার হাতে একটা স্বাস্থ্যসাথী কার্ড তুলে দিয়ে বলছে আমি দায়িত্ব থেকে খালাস হয়ে গেলাম। এটা তো নয়, এটা উল্টে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আর সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের আওয়াজ তুলতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড আপনারা দিচ্ছে 5 লক্ষ টাকা বলছে। আপনারা বলুন, এখানে যারা আছেন, আমার তো অনেক সমস্যার সম্মুখীন হয়। একসাথে যদি 3টা অপারেশন কারো প্রয়োজন হয়, বলেন যারা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ফ্যাসিলিটিস নিয়েছে, আমি অনেকজনকে বলেছি নিতে, কি করব, অপশন নাই। তো বলুন তাহলে হবে, একটা অপারেশন করতে হবে, 1 মাস অপেক্ষা করতে হবে, আবার একটা অপারেশন, আবার 1 মাস অপেক্ষা, তারপরে আবার একটা অপারেশন, মানে 3 মাস লাগবে। 3 মাস আপনি বেড রেস্টে থাকলেন, 3 মাসে আপনার সংসার ধ্বংস হয়ে গেল। কেন আমি স্বাস্থ্যসাথী কার্ড নেব? এই পর্যন্ত প্রায় বিধানসভায় ডেটা অনুযায়ী 10,000 কোটি টাকা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পশ্চিমবাংলার মানুষরা স্বাস্থ্য পরিষেবা পেয়েছে বলে চিৎকার করে শোনাচ্ছে। যদি আপনাদের বলি, যদি ওই 10,000 কোটি টাকাটাকে সঠিকভাবে কাজে লাগানো যেত, কল্যাণী এইমসের মতো 10টা এইমস, 10টা ওই ধরনের স্টার হসপিটাল রাজ্যের 10টা জেলাতে হয়ে যেত, তাহলে আর কলকাতার মানুষ, কলকাতায় শিলিগুড়ির মানুষকে ছুটে আসতে হতো না, ঝাড়গ্রামের মানুষকে ছুটে যেতে হতো না, পুরুলিয়ার মানুষকে ছুটে যেতে হতো। কিন্তু করছে না, কারণটা কি? সব করছে, বলছে রাস্তা করে দেবো, হ্যান করে দেবো, লাইট দিয়ে দেবো, সব করে দেবো। আরে ব্লকের স্বাস্থ্য কেন্দ্রটাকে সুপার স্পেশালিটিতে উন্নতিকরণ করে দিলে এই ব্লকের যত মানুষ আছে ট্রিটমেন্ট ব্লক থেকে নেবে। সেখান থেকে যদি কোনো অসুবিধা হয় জেলায় যাবে, কলকাতায় যাওয়ার প্রয়োজনই পড়বে না। কিন্তু তা না করে কি করছে, ব্লকের হসপিটালটাকে অকেজো করে রেখে দিচ্ছে। নিয়মিত ডক্টর নাই, ডক্টর থেকে ঔষধ নাই, নার্স ঠিকঠাক নাই, ইকুইপমেন্ট ঠিকঠাক নাই। আর যখন প্রশ্ন এই বিধানসভার মধ্যে তুলি, তখন বলে একটা সম্পূর্ণরূপে ডাক্তার হতে গেলে 12 থেকে 15 বছর টাইম লাগে, ওই জন্য ডাক্তার খুঁজে পাচ্ছি না। এটা বিশ্বাস করা যায়? কিন্তু আমরা প্রশ্ন করার পরে দ্বিতীয় প্রশ্নটার সুযোগ পাই না। তৃতীয় যদি সুযোগ থাকতে করতাম ভিতরে। তো মৌলিক অধিকারের মধ্যে আমার স্বাস্থ্যের অধিকার পড়ছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের স্বাস্থ্য পরিষেবা এখন বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। টাকা দাও, স্বাস্থ্য পরিষেবা নাও, এই জায়গায় দাঁড় করাচ্ছে। এতে ক্ষতি শ্রমজীবী মানুষের হবে, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের হবে। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আওয়াজ তুলতে হবে যে দত্তপুকুরের মতো এই জনবহুল এলাকাতে আমরা সরকারি স্বাস্থ্য কেন্দ্রের উন্নত মানের করতে হবে। এখন লেটেস্ট ব্লক লেভেলে যেগুলোর জন্য আমরা বারবার দাবি করছি, সেটা সুপার স্পেশালিটি হসপিটাল দত্তপুকুরে তুলতে হবে। এটা শুধু একদিনের এই আওয়াজ নয়, স্টুডেন্ট ফ্রন্ট যে আওয়াজ তুলেছে একটা সংগঠন আওয়াজটা নয়, দত্তপুকুরের প্রত্যেকটা মানুষকে আওয়াজ তুলতে হবে। যার যে রাজনৈতিক দল ভালো লাগে সে করবেন, এটা আমার ইন্ডিয়ার দেশের বিউটি যে আমি আমার স্বাধীন মত প্রকাশ করতে পারবো। এটা আমার দেশের বিউটি, এটাকে কোনোভাবেই ধ্বংস করতে দেওয়া যাবে না। যে আপনার বিজেপি ভালো লাগে, আমি আইএসএফ করি বলে আপনাকে কথা বলতে দেব না, এটা সংবিধান চরম বিরোধী হবে। আপনি তৃণমূল ভালো লাগে, আমি আইএসএফ করি, আপনার কথাকে আটকে দেব, এটা সংবিধান বিরোধী হবে। সুতরাং রাজনৈতিক পরিচয় যে যার থাকবে। আর এটা আমি গর্ব করে বলি যে ভারতবর্ষের মতো দেশে সর্ববৃহৎ লিখিত সংবিধান আমরা পেয়েছি। আমাদের দেশে যত রাজনৈতিক দল আছে সারা পৃথিবীতে যদি মিলানো যায়, আমাদের দেশে যা আছে সারা পৃথিবী জড়ো করলে তাও হবে না, এত রাজনৈতিক দল আছে। এটা আমাদের দেশের জন্য গর্ব। তো আমরা, এটা আমাদের ডেমোক্রেসি। আমরা অনেকে অনেক কথা বলি, কিন্তু অভ্যন্তরীণ কথা আমরা বলবো অবশ্যই। কিন্তু বহির্বিশ্ব যে মাদার অফ ডেমোক্রেসি যারা গল্প শোনায়, তাদেরকে আমরা গল্প শোনাতে পারি যে আমরা সেই দেশেই বসবাস করি। এখানে মানুষ প্রায় 2200 থেকে 2300 পলিটিক্যাল পার্টি আমাদের রেজিস্ট্রেশন করার সেই সুযোগ আমরা ভারতবর্ষের মানুষ আমরা আমাদের পেয়েছি। এটা আমাদের ডেমোক্রেসি। সুতরাং যার যে দল ভালো লাগবে করবে, যাকে যার বৃষ্টি হচ্ছে শরীর খারাপ করবে সেটা তলায় গিয়ে দাঁড়ান। কিন্তু আপনার এলাকার উন্নয়নের জন্য আপনার ছেলেমেয়েরা প্র্যাকটিস করবে, একটা পর্যাপ্ত পরিমাণে সেই খেলার জায়গা নাই। কেন আমরা স্টেডিয়ামটা চাইছি? স্টেডিয়াম হলে ওখানে উন্নত মানের প্র্যাকটিসের জায়গা পাবো।
এই বিষয়ে আমি বিধানসভায় বলেছি। আপনারা জানেন মানু ভাকের লাস্ট এতে গিয়ে অলিম্পিকে কোথাও হলো, অলিম্পিকটা কোথাও হলো লাস্ট, ভুলে গেছি জায়গাটার নাম, লাস্ট অলিম্পিকে গিয়ে প্রথম যে মেডেলটা পায় পাঞ্জাব নালে হরিয়ানার মানু ভাকের নাম ওনার একজন মহিলা। তারপরের দিনে বিধানসভায় নাই মন্ত্রীরা যেন মন্ত্রী গিয়ে মেডেলটা নিয়ে এসেছে এমন হাত ফাপ করছিল, আমার দেখে খুব একটা সহ্য হলো না। তারপরের দিনে এটা মেনশন করেছি যে 127 জন মতো অলিম্পিকে গিয়েছে দেশের হয়ে পার্টিসিপেট করতে, পশ্চিমবাংলার কজন আছে সেটা একটু বলুন তো। কেন পশ্চিমবাংলা থেকে অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে? একটা সময় ছিল পশ্চিমবাংলাকে ফুটবলের মক্কা বলা হতো, যেই পশ্চিমবাংলা আফটার ব্রাজিল প্রতিটা বাড়িতে বাড়িতে ফুটবলার পাওয়া যেত। পশ্চিমবাংলার প্রতিনিধি ইন্ডিয়ান ফুটবল টিমে 10-12 জন পর্যন্ত একটা সময় ছিল খেলতো, আর এখন মাত্র একজন পশ্চিমবাংলার প্লেয়ার ইন্ডিয়ান ফুটবল টিমে আছে। তাহলে আমাদের এটা ধ্বংস করছে কে? সরকার। খেলার মাঠগুলোকে প্রমোটিং করে দিচ্ছে। এই বারাসাতের কথা বলছি, ভলিবল একাডেমি ছিল, এখন জানি না কি অবস্থায় আছে। আপনাদের বারাসাত কাছেই তো, ওখান থেকে ন্যাশনাল ইন্ডিয়ার হয়ে খেলেছে সেই সব প্লেয়ার বেরিয়েছে, এখন ওখানে ওই মাঠটি নাকি প্রমোটিং করার জন্য ঘিরে নিচ্ছে। তাহলে বলুন সেটা খুলবে কোথায়? এই যে ফুটবল মাঠের কথা বারবার বলছি আমরা, ক্রিকেট মাঠের কথা, স্টেডিয়ামের কথা কেন বলছি? এখন যুগের সাথে তাল মিলিয়ে প্র্যাকটিস করতে হবে। একটা সময় ছিল আমার বাপ কাকারা যারা, আপনাদের জেঠুরা যারা, তারা যেমন খাদ্য খেত, বিশাল ক্ষমতা ছিল, তারা বিনা ট্রেনিং এ ইন্ডিয়ান ফুটবল টিম কাঁপিয়ে এসেছে। কিন্তু এখন কিছু টেকনিক্যাল পার্টও থাকে। আমরা স্টেডিয়াম ওই জন্যই চাইছি যে এখানে প্রপার অনুশীলন হবে, প্র্যাকটিসটা যথাযথ হবে। এই দত্তপুকুরের ছেলেরা শুধু পশ্চিমবাংলার ক্রিকেট ফুটবল টিম নয়, দেশের ফুটবল টিমের হয়ে, দেশের ক্রিকেটের টিম হয়ে, দেশের বিভিন্ন যে ডিসিপ্লিন আছে সেই সমস্ত হয়ে প্রতিনিধিত্ব যাতে করতে পারে, তার সূচনা আমরা এখান থেকে চাইছি। এই জন্যই আমাদের ছেলেরা এখানে স্টেডিয়াম চাইছে দত্তপুকুরের মানুষের জন্য। তবে স্টেডিয়াম তখনই হবে দত্তপুকুরের প্রত্যেকটা মানুষ তার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে দত্তপুকুরের স্টেডিয়াম চাই বলে যখন আওয়াজ তুলবে, সরকার তখন বাধ্য হবে এখানে স্টেডিয়াম করে দিতে। আর সাথে সাথে একটা পয়েন্টে তো এটা ভুলে গিয়েছে, আমি আপনাদের বলে যাই, শুধু স্টেডিয়াম হলেই প্লেয়ার তৈরি হবে না, ফিউচারটাও সিকিউর করতে হবে। একটা সময় ছিল রাজ্য সরকারের বিভিন্ন চাকরির ক্ষেত্রে 2% কোটা রিজার্ভেশন ফর স্পোর্টসম্যান।